আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, গেম অফ স্টাডির তরফ থেকে আমি আবির স্যার সকলকেই স্বাগতম জানাচ্ছি এসএসসি এর ভূগোল ক্লাসে। তো আমরা মূলত হচ্ছে প্রথম অধ্যায়ে ছিলাম। তো অলরেডি হচ্ছে আমাদের প্রথম ক্লাস কিন্তু অলরেডি শেষ করেছি। আজ আমরা হচ্ছে 2 নাম্বার ক্লাসে আছি। তো এটাই মূলত প্রথম অধ্যায়ের শেষ ক্লাস। তো যারা যারা হচ্ছে আমার আগের ক্লাসটা মিস করেছেন তারা অবশ্যই আগের ক্লাসটা দেখে নেবেন, কারণ একটা অধ্যায়ের অংশগুলো কিন্তু একটার সাথে আরেকটা রিলেটেড। ঠিক আছে, ভূগোলেরও কিন্তু সেম। কারণ আপনি যদি ভূগোলের বেসিকটা যদি না জানেন, কারণ প্রথম ক্লাসটা ইম্পর্টেন্ট ছিল আরও বেশি, সেখানে আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা কিন্তু করেছিলাম। তো যারা যারা ক্লাসগুলো মিস করেছেন তারা হচ্ছে চাইলে আমাদের প্লে লিস্টে গেলে আলাদা একটা প্লে লিস্ট আছে, এসএসসি ভূগোল চ্যাপ্টার 1 এই নামেই হচ্ছে একটা প্লে লিস্ট আছে। তো ওই প্লে লিস্ট থেকে আপনারা ভিডিওগুলো দেখে নেবেন। ওকে, তো আজ আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পরিবেশের সংজ্ঞা নিয়ে আলোচনা করব। পরিবেশের সংজ্ঞা এবং হচ্ছে পরিবেশের কিছু উপাদানগুলো আছে এখান থেকে। তুলনামূলক পরীক্ষায় প্রশ্ন একটু কম থাকলেও অনেক সময় নৈবেত্তিকগুলোতে কিন্তু আসে। ঠিক আছে, তো অবশ্যই একটু ভালো করে দেখে যাওয়া উচিত, কারণ এটা অনেক ইম্পর্টেন্ট। আর ইম্পর্টেন্টগুলো আমি অলরেডি মার্ক করে দিব, যেগুলো আপনারা হচ্ছে আপনাদের বইয়ের মধ্যেও মার্ক করে রাখেন। ঠিক আছে, তো এটা অনেক বেশি ভালো হয়, আপনাদের বোর্ডের জন্য অনেক কাজে লাগবে এসএসসির বোর্ড পরীক্ষায়। ঠিক আছে, আর আপনি যেই লেভেলের পরীক্ষার্থী হন না কেন, 9-10 যে কোনো ক্লাস পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট আছে। আচ্ছা, এবারে ফার্স্টে আমরা আসতেছি হচ্ছে পরিবেশের ধারণায়। ঠিক আছে, পরিবেশের ধারণা, পরিবেশটা আসলে কি মোটামুটি আসলে আমরা এই সংজ্ঞাটা আমরা আশা করি সকলেই জানি। তো নর্মাল ভাবে আমরা ছোট ক্লাসগুলোতে পড়ে আসছি যে আমাদের আশেপাশে যা কিছু আসে, যা কিছু আছে সবকিছু মিলেই হচ্ছে কি আমাদের পরিবেশ। এই যে মানুষ যেখানেই বাস করুক তাকে ঘিরে পারিপার্শ্বিক অবস্থা কি বিরাজমান, প্রকৃতির সকল দান এই যে মিলেমিশে তৈরি হয় কি পরিবেশ। তো নর্মাল ভাবে পরিবেশের সংজ্ঞা যদিও তেমন একটা আসে না, তারপরে একটু পড়ে নিয়েন, অনেক ভালো। আর কি কি উপাদানগুলো আছে আমরা মোটামুটি সকলেই জানি, নদী নালা, তারপরে হচ্ছে সাগর মহাসাগর, পর্বত, তারপরে পাহাড়। আচ্ছা, এখানে অনেকেই বলতে পারেন যে পাহাড় এবং পর্বত দুইটা আলাদা কেন। ঠিক আছে, এটা নিয়ে আলাদা একটা অধ্যায় কিন্তু আছে। ঠিক আছে, একটা অধ্যায়ের অংশগুলোই কিন্তু আছে পর্বত নিয়ে এবং পাহাড় নিয়ে। তো সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো। আপাতত এতটুকু জেনে রাখেন যে পর্বত হচ্ছে পাহাড়ের থেকে বড় হয়। ঠিক আছে, আর পাহাড়টা হচ্ছে তুলনামূলক পর্বতের থেকে ছোট হয়। এজন্যই আপনি একটা বিষয় খেয়াল করে দেখেন যে হিল মানে মূলত পাহাড়ের যে ইংলিশ ওয়ার্ড প্রোনাউন্সিয়েশন সেটা হচ্ছে কি হিল। ওকে, আর পর্বতের ক্ষেত্রে পর্বতকে আবার ইংলিশে বলা হচ্ছে কি মাউন্টেন। ওকে, পর্বতটাকে ওই যে পর্বত শৃঙ্গের সাথে তুলনা করা হয়। যেমন পর্বত হচ্ছে এভারেস্ট হইতে পারে, তারপরে হচ্ছে আপনার এই ধরনেরই। ওকে, আবার তাজিন ডং হইতে পারে বাংলাদেশের। আবার পাহাড় হচ্ছে ছোট ছোট এরিয়া, অর্থাৎ পাহাড় হচ্ছে যে কোনো ছোট উঁচু মানে ভূমিও হইতে পারে। ঠিক আছে, বাট পর্বত কিন্তু যদি হইতে হয় তাহলে সেটাকে অবশ্যই কি পর্বতের মানে পাহাড়ের থেকে অনেক বড় হইতে হবে। ঠিক আছে, তো চিন্তার কারণ নেই, এটা নিয়ে আলাদা একটা বিস্তারিত আলোচনা আছে নেক্সট অধ্যায়গুলোতে। চিন্তার কারণ সেগুলোতে আমি আরো ভালোভাবে এক্সপ্লেন করবো। তো এগুলোর আশা করি সংজ্ঞাও আছে, হ্যাঁ, চিন্তার কারণ নেই। আচ্ছা, তো এখানে কিছু উদাহরণগুলো দেওয়া আছে, তো অবশ্যই উদাহরণগুলো ভালো করে পড়ে নেবেন। আর এখান থেকে মূলত ইম্পর্টেন্ট বিষয়গুলো যেটা সেটা হচ্ছে এটাই যে কোনো জীবের চারপাশে সকল জীব ও জড় উপাদান সর্বসমেত প্রভাব এবং সংগঠিত ঘটনাই হলো ওই জীবের পরিবেশ। ঠিক আছে, এটা পড়তে পারেন। আর বিজ্ঞানী আর্মসের একটা সংজ্ঞা আছে, এই যে জীব সম্প্রদায়ের পারিপার্শ্বিক যে জীব প্রাকৃতির অবস্থা সেটাকেই নর্মালি হচ্ছে কি পরিবেশ বলা হচ্ছে। তো অনেক সময় এই ভূগোলবিদদের সংজ্ঞাগুলো নৈবেত্তিকে কিন্তু আসে, তো অবশ্যই আপনারা পড়ে যাবেন। আর পার্কেরও একটা সংজ্ঞা আছে। তো পার্কের সংজ্ঞাটা কি, যে পরিবেশ বলতে স্থান ও কালের কোনো নির্দিষ্ট বিন্দুতে মানুষকে ঘিরে থাকা, ঘিরে থাকা সকল অবস্থার যোগফলকে বোঝায়। ঠিক আছে, সহজ ভাষায় বলতে গেলে মানুষ ও পরিবেশ নিয়ে মূলত যা গঠিত। আর সিসি পার্কেরও হচ্ছে ওই সেম কথাটাই মূলত তিনি বলেছেন। এবার আসি আমরা পরিবেশের উপাদানে। ঠিক আছে, পরিবেশের উপাদানগুলোর মধ্যে পরিবেশের উপাদানকে নরমালি দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে জড় উপাদান আর একটা হচ্ছে জীব উপাদান। ঠিক আছে, তো আশা করি আপনারা লেখাগুলো দেখেই বুঝতে পারছেন মূলত কিসের কথা বলা হচ্ছে। হ্যাঁ, জড় উপাদান হচ্ছে যেগুলো নরমালি হচ্ছে জড় বস্তু যেগুলো আছে, ঠিক আছে, সেগুলো মূলত বলা হচ্ছে। ওকে, আর জীব উপাদান হচ্ছে যেগুলোর জীবন আছে। হ্যাঁ, ওকে, এই যে জীবদের নিয়ে গড়া পরিবেশই হচ্ছে কি জীব পরিবেশ। ওকে, আচ্ছা, যেমন জড় উপাদানগুলো কি, এই যে দেখেন মাটি, পানি, বায়ু, তারপরে হচ্ছে কি পাহাড় পর্বত, এগুলো কি জড়।
আচ্ছা, আলো, উষ্ণতা, আর্দ্রতা পৃথিবীর জড় উপাদান। আর জড় উপাদানের মধ্যে গড়া। আর মানুষ আর জীব উপাদানগুলোর মধ্যে কি যেগুলো জীবন আছে, তাই না? জীবন আছে, মৃত্যু আছে, শ্বাস-প্রশ্বাস নিতে পারে। তো এগুলো হচ্ছে কি আমাদের জীব উপাদানের কিছু প্রাণীদের বৈশিষ্ট্য, যেমন গাছপালা, পশু-পাখি, কীটপতঙ্গ, মানুষ ইত্যাদি হচ্ছে জীব। তো জীব এবং জড় এই ২ টা ভালো করে পড়বেন অবশ্যই। আর পরিবেশের উপাদানের পরিবেশের প্রকারভেদের মধ্যে যদি আসি, নরমাল ভাবে পরিবেশের প্রকারভেদ যেটা এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। বলা হচ্ছে যে ভৌত বা প্রাকৃতিক পরিবেশ, আরেকটা হচ্ছে সামাজিক পরিবেশ। তো প্রাকৃতিক পরিবেশটা কি? প্রাকৃতিক জড় এবং জীব উপাদান, প্রকৃতির যে জড় এবং জীব উপাদান নিয়ে যে পরিবেশ গঠিত তাকে হচ্ছে কি ভৌত বা প্রাকৃতিক পরিবেশ বলা হচ্ছে। আর এই পরিবেশ থেকে এই যে মাটি, পানি, বায়ু, তারপরে হচ্ছে পাহাড়, পর্বত, তো এই সংজ্ঞাগুলো অবশ্যই ভালো করে পড়বেন, কারণ সংজ্ঞা থেকে অনেক সময় এমসিকিউ থাকতে পারে। আর মানুষের তৈরি পরিবেশই হচ্ছে কি সামাজিক পরিবেশ, যেমন মানুষের আচার আচরণ, তারপরে কি সংস্কৃতি, এরপর উৎসব অনুষ্ঠান, রীতিনীতি। রীতিনীতি মানে তো বুঝেনি, এটা হচ্ছে নিয়ম কানুন। এরপর শিক্ষা, মূল্যবোধ, অর্থনীতি, রাজনীতি ইত্যাদি বিষয় নিয়ে যে পরিবেশ গড়ে ওঠে সেটাই হচ্ছে কি আমাদের সামাজিক পরিবেশ। ওকে, তো এই ছিল হচ্ছে এই প্রথম অধ্যায়ের ক্লাস। তো আশা করি এখন থেকে আপনারা এই এমসিকিউ গুলো এবং সিকিউ গুলো বাসায় ভালো করে করবেন। তো এগুলো নিয়ে আমরা হচ্ছে প্রথম অধ্যায়ে মানে প্রথম ক্লাসেই কিন্তু আলোচনা করেছিলাম। তো এটা অবশ্যই পরিবেশগুলো অনেক ইম্পর্টেন্ট। এই যে পৃথিবী, ভূগোল শব্দটি কে সর্বপ্রথম ব্যবহার করেছেন, সমুদ্রবিদ্যা। তো সৃজনশীলগুলো আপনারা বাসায় ভালো করে লিখবেন, হ্যাঁ? তো অবশ্যই আমি বলবো যে আপনারা ভূগোলের জন্য চেষ্টা করবেন একটা আলাদা একটা খাতা রাখার, তো যেখানে আপনি সবগুলো নোট করে রাখবেন। ঠিক আছে? তো নোট করার প্রবণতা যত বেশি থাকবে পরীক্ষার হলে আপনি ইজিলি ৭টা সৃজনশীল দিতে পারবেন। তা না হলে আপনি যতই পারেন না কেন দেখা যাবে সময়ের জন্য আপনি লিখতে পারবেন না। তো এই সৃজনশীলটা আপনাদেরকে একটা টাস্ক দিয়ে দেই। তো যে কাজটা আপনারা করবেন সেটা হচ্ছে এই সৃজনশীলটা আপনাদের সৃজনশীলের জন্য ২০ মিনিট সময় থাকে। এই সৃজনশীলটা আপনারা বাসায় নিজেকে পরীক্ষা করবেন। ঠিক আছে? নিজের পরীক্ষা নিজে দেন, এটা অনেক বেশি ভালো হয়। তো ২০ মিনিট ঘড়ির সময় ধরে ২০ মিনিটে এই সৃজনশীলটা আপনারা লিখবেন। ঠিক আছে? যারা প্রথম ২ টা ক্লাস ভালোভাবে করেছেন তারা অনেক ভালোভাবেই বুঝতে পেরেছেন, ভালোভাবে বুঝবেন এবং ওই সৃজনশীলটা পারবেন। ঠিক আছে? আর নৈবেত্তিকের ক্ষেত্রেও সেম, নৈবেত্তিক অবশ্যই আগে শেষ করে দিবেন, কারণ অনেক সময় নৈবেত্তিক থেকেও বইয়ের নৈবেত্তিক থেকেও অনেক সময় কিন্তু প্রশ্ন চলে আসে। তো অবশ্যই ভালো করে খেয়াল করে পড়তে হবে। তো এই গ্রুপ এবং বি গ্রুপে কি বলা হচ্ছে তো এটা অবশ্যই ভালো করে করবেন। ওকে? আর নোট অবশ্যই করবেন, তাহলে এটা আপনাদের জন্য অনেক বেশি কার্যকর হবে। ওকে, তো এই ছিল প্রথম অধ্যায়ের ক্লাস। ইনশাল্লাহ পরবর্তী ক্লাস থেকে আমরা দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। দ্বিতীয় অধ্যায়টা তুলনামূলক একটু বড়ই আছে। ওকে, তো দ্বিতীয় অধ্যায় আমাদের কি আছে আমরা একটু দেখি। হ্যাঁ, মহাবিশ্ব ও আমাদের পৃথিবী, এই অধ্যায়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রতি বছরই এখান থেকে কিন্তু সৃজনশীল থাকে। ঠিক আছে? আপনার শর্ট সিলেবাস হোক, ফুল সিলেবাস হোক, যেটাই হোক আপনাদের কিন্তু এখান থেকে কোয়েশ্চেন থাকবেই। ওকে, তো আজ তাহলে আমি আবির স্যার এখান থেকে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ দ্বিতীয় অধ্যায়